আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিনিভা। ৩.৫ দশক পর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। বাংলাদেশে গত ৩ দশক ধরে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে আলাদা প্রার্থী ঘোষণা করায় সেই বিনা প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি ভেঙে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ চলবে। ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। বিজয়ী রাষ্ট্রপতির শপথ আগামীকাল অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন প্রাঙ্গণে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচন ঘিরে সংসদ ভবনের প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন? প্রস্তুতি সম্পূর্ণ প্রায়। বর্তমান সিএসি নির্বাচন কমিশন যারা আছেন তারা এই ভোট গ্রহণ পরিচালনা করবেন, কিন্তু তাদের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নির্বাচনে পরিচালনার জন্য যতটুকু প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতি গতকাল থেকেই শুরু হয়েছে এবং এই প্রস্তুতি সম্পন্ন বলা চলে। ২টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা এখানে আসবেন এবং সংসদ সদস্যরা এসে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট প্রদান করবেন। আপনি যেমনটি বলেছিলেন যে দীর্ঘ ৩৫ বছর পর এবার সংসদ সদস্যরা ভোটদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং ভোটদানের মাধ্যমে তারা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। দুজন প্রার্থী রয়েছে। দুজন প্রার্থীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও তিনি মহাসচিবের পদ থেকে আনুষ্ঠানিকভাবে গতকালকে দলের পক্ষ থেকে দলের কাছ থেকে বিদায় নিয়েছেন। এখন তাকে মহাসচিব বলা যাবে না, দলের সকল কার্যক্রম থেকে তিনি ইতিমধ্যে বিদায় নিয়েছেন। পাশাপাশি রয়েছে জামাত মনোনীত, অর্থাৎ জামাতের যে ১১ দলীয় জোট, জামাতের নেতৃত্বাধীন সেখান থেকে কর্নেল অলি, উনি নির্বাচন করছেন। প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখানে। আমরা সকালে এখানে এসেছি, সকাল থেকে মূলত এখন পর্যন্ত যারা ভোট প্রদান করবেন সংসদ সদস্য তাদের কাউকেই প্রবেশ করতে দেখিনি। বেলা যত গড়াবে ততই হয়তো বা তাদের আশা এখানে শুরু হবে। একটা বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, ৩৫ বছর ভোট হচ্ছে, এর পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হচ্ছে। এর আগে ১৯৯১ সালে প্রথমবারের মতো গণতন্ত্র সংসদীয় সরকার ব্যবস্থা চালুর জন্য ভোট হয়েছিল, যেখানে দুজন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন, বিএনপির পক্ষ থেকে আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। সেখানে ১৭৮ ভোট পেয়ে আব্দুর রহমান বিশ্বাস জয়ী হয়েছিলেন। এরপর কিন্তু বাংলাদেশে ৭ জন রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। কিন্তু ২৪ জুলাই পরবর্তী সময়ে যে নির্বাচন হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন, সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে বিএনপি জয়লাভ করে। এরপরও কিন্তু আওয়ামী লীগ আমলের যিনি রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন, কিন্তু তিনি পদত্যাগ করার পরই আসে নতুন রাষ্ট্রপতি কে হবেন না। আমরা দেখেছি যে তিনি পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি স্পিকার হওয়ার কারণে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন হয়। যদি কোনো প্রার্থী না থাকে সেক্ষেত্রে একক প্রার্থী থাকলে তিনি নির্বাচিত হয়ে যান, কিন্তু যদি কোনো বিরোধী দল থেকে প্রার্থী থাকে সেক্ষেত্রেই ভোট গ্রহণ হয় এবং সংসদ সদস্য যারা থাকেন তারা ভোট প্রদান করেন এবং ভোট প্রদানের মাধ্যমে তারা রাষ্ট্রপতি নির্বাচিত করেন। সাধারণ নির্বাচন যেটি আমরা দেখেছি, সাধারণ নির্বাচন কিন্তু কিছুটা গোপনীয়তা রক্ষা করে হয়, অর্থাৎ
ভোটার যাকে ভোট দিবেন তিনি প্রকাশ্যে ভোট দিতে পারেন না, একটা গোপনেই ভোট দেন তার প্রার্থীকে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা একটু আলাদা, সেখানে যিনি ভোট দিবেন ভোটার তিনি কিন্তু প্রকাশ্যেই ভোট দিতে পারেন। অর্থাৎ যিনি প্রার্থী থাকেন তার নামের পাশেই ভোটার তার নাম লিখবেন এবং পরে স্বাক্ষর দিবেন। এরকম ভোট শুরু হবে বেলা 2টা থেকে এবং ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এরপরই ফলাফল ঘোষণা হবে এবং ফলাফলে যিনি নির্বাচিত হবেন তিনি আগামীকাল বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করবেন। এবারের নির্বাচনে মোট 349 জন সংসদ সদস্য ভোট প্রদান করছেন। যদিও সংসদীয় নারী আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থীসহ 350 জন থাকার কথা, কিন্তু চট্টগ্রাম 4 আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 4 আসনের যে ফলাফল সেটি আদালতের মাধ্যমে স্থগিত ঘোষণা করা হয়। সে কারণেই 349 জন সংসদ সদস্য ভোট প্রদান করবেন, যার মধ্যে বিএনপি অর্থাৎ সরকার দলীয় প্রার্থী রয়েছেন 247 জন। তো সেক্ষেত্রে বলা যায় সরকার দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন তারা ভোটার, তারা যদি তাদের প্রার্থীকে অর্থাৎ তাদের দলীয় প্রার্থীকে ভোট দেন তাহলে এক প্রকার বলা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই 23তম রাষ্ট্রপতি হিসাবে এগিয়ে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও কিন্তু ভোট প্রদান করতে পারবেন যেহেতু তিনি একজন সংসদ সদস্য, কিন্তু তার বিপরীতে যিনি সংসদ সদস্য রয়েছেন কর্নেল অলি আহমেদ তিনি কিন্তু সংসদ সদস্য নন, সেক্ষেত্রে তিনি ভোট প্রদান করতে পারবেন না। এখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার তারাও ভোট প্রদান করতে পারবেন কারণ তারাও সংসদ সদস্য। তাদের জন্য ভোট প্রদানের জন্য আলাদা কক্ষ নির্ধারণ করা রয়েছে, তারা সেখানেই ভোট দেবেন। ইভা, তো বলা যায় যে আনুষ্ঠানিকতা কিছুটা শুরু হয়েছে, আস্তে আস্তে এখানে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে আমরা আসতে দেখছি। এখানে হয়তোবা সংসদ সদস্য যারা আছেন তারাও আস্তে আস্তে এখানে আসা শুরু করবেন। আনুষ্ঠানিকভাবে 2টোর সময় ভোট গ্রহণ শুরু হবে এবং 5টা পর্যন্ত চলবে। এরপরই ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তার ফলাফল ঘোষণার মাধ্যমে আমরা জানতে পারবো কে নির্বাচিত হয়েছেন। পরবর্তী সংবাদে আমরা এখন যেটা জানিয়েছি তার আপডেট তথ্য আমরা জানতে পারবো। ইভা, এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। স্বাধীনতার পর অধিকাংশ সময় রাষ্ট্রপতিরা নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এর আগে 1991 সালে সর্বশেষ সংসদ সদস্যদের সরাসরি ব্যালট ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত জানাচ্ছেন রুজুর রফিক। স্বাধীনতার পর রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থায় এসেছে নানা পরিবর্তন। কখনো জনগণের সরাসরি ভোট, কখনো সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি। 1974 সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে মোহাম্মদ মোহাম্মদুল্লাহ নির্বাচিত হন। এরপর সংবিধান সংশোধনের মাধ্যমে চালু হয় সরাসরি ভোটের ব্যবস্থা। 1978 সালে দেশের প্রথম সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে জয় পান জিয়াউর রহমান। এরপর 1981 সালে আব্দুস সাত্তার এবং 1986 সালে হুসেইন মোহাম্মদ এরশাদ জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ সময় পর্যন্ত 4টি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। 1990 সালে এরশাদ সরকারের পতনের পর আবারও সংসদীয় গণতন্ত্রে ফেরে বাংলাদেশ। 1991 সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা দেয়া হয় জাতীয় সংসদকে। ওই বছর আব্দুর রহমান বিশ্বাস ও বদরুল হায়দার চৌধুরীর মধ্যে ভোট হয়। আব্দুর রহমান বিশ্বাস পান 172 ভোট আর বদরুল হায়দার চৌধুরী পান 92 ভোট। এরপর 1996, 2001, 2002, 2009, 2013, 2018 এবং সবশেষ 2023 সালের রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। 1996 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, 2001 সালে একিউএম বদরুদ্দোজা চৌধুরী, 2002-এ ইয়াজউদ্দিন আহমেদ, 2009-এ জিল্লুর রহমান, 2013 ও 2018-তে আব্দুল হামিদ এবং সবশেষ 2023 সালে মোহাম্মদ শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু এবার বদলেছে সেই চিত্র। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বাড়তি উৎসাহ উদ্দীপনা সারা দেশে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের মধ্যে সংসদ সদস্যরা কাকে ভোট দিয়ে দেশের সবচেয়ে বড় সাংবিধানিক আসনে বসায় সেই অপেক্ষায় পুরো দেশ। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। কার্গো সংকটে শেষ হয়ে আসছে এক্সিলারেটর এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালের
সরবরাহযোগ্য গ্যাসের মজুদ। এতে বুধবার রাত ৮টায় আমদানি করা গ্যাসের সরবরাহ কমে দৈনিক ৫৬১ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেন পেট্রো বাংলার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। তিনি জানান, এক্সিলেটরের টার্মিনালটি এবার যান্ত্রিক ত্রুটিতে নয়, সরবরাহযোগ্য এলএনজির মজুদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়েছে। গত ২১ জুলাই আগুনে টার্মিনালটির বৈদ্যুতিক কেবল ক্ষতিগ্রস্ত হলে দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটের তৈরি হয়। ২ সপ্তাহের বেশি সময় পর ৬ আগস্ট তা আংশিক চালু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, কিন্তু আবার বন্ধ হয়ে যাওয়ায় আবারও গ্যাস সংকটের মুখে পড়ার শঙ্কায় দেশ। এদিকে গ্যাসের তীব্র সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে সাভার, আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর ও নারায়ণগঞ্জ সহ সারা দেশের শিল্প কারখানায়। সেই সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। ইতিমধ্যে অনেক কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে শিল্প মালিক ও শ্রমিকেরা। উৎপাদন বন্ধ থাকায় অনেক কারখানা শ্রমিকদের ছাঁটাই করতে শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। চাকরি হারিয়ে এ সকল শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে কর্মহীন মানুষগুলোর দুর্ভোগ যেন বাড়ছেই। এদিকে গ্যাস সংকটের কারণে থমকে গেছে পরিবহন খাত। একই চিত্র আবাসিক এলাকাতেও। দর্শক, এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলোতে গ্যাস সংকটের প্রভাব সম্পর্কে কি জানেন, বিস্তারিত জানাবেন। ইভা, নারায়ণগঞ্জের আরো বন্ধ হয়ে একেবারেই বন্ধ হয়ে গেছে। শিল্প একেবারেই বন্ধ হয়ে গেছে। শিল্প কলকারখানার মালিকরা এই নিয়ে যেমন শ্রমিক কর্মচারীরাও কিন্তু শঙ্কিত, কারণ তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে এইসব কারখানায় চাকুরি করেন। সেই চাকুরি থেকে মাস শেষে যা আয় করেন তা দিয়ে কিন্তু এখানে ভাড়া বাসায় থাকেন, ছেলে মেয়েদের লেখাপড়া করান এবং ভরণ পোষণের খরচ চালান। যদি কারখানাগুলি বন্ধ থাকে বা বন্ধ হয়ে যায়, তবে তাদের নিশ্চিত আয় বন্ধ হয়ে যায় এবং তাদেরকে আবার বেকার হয়ে গ্রামে ছুটতে হবে। আর মালিকরা উদ্বিগ্ন এই কারণে যে এই পরিস্থিতি যদি উন্নতি না হয়, তবে বায়াররা কিন্তু দিনে দিনে এই দেশ থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরিয়ে নিবে। বিকেএমই এবং বিজিএমই নেতৃবৃন্দ আজ বাণিজ্য মন্ত্রণালয়ে একটু পরে একটি মিটিংয়ে বসবেন। সেখানে অন্যান্য সংকটের পাশাপাশি তারা এই গ্যাস সংকট নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছেন এবং তারা প্রত্যাশা করছেন সরকার এবং সংশ্লিষ্ট মহল গ্যাস সংকট দ্রুত সমাধান করবে। আর বাসাবাড়ির চিত্র যদি বলি, সকালে কয়েকটি বাসা বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে জেনেছি যে তারা মাটির চুলো বসিয়ে সেখানে লাকড়ি বা খড়ি দিয়ে রান্না করছেন, কেউ বা এলপি গ্যাস থেকে গ্যাস নিয়ে রান্না সারছেন। অথচ এর পাশেই কিন্তু তিতাসী গ্যাসের লাইনের চুলো বসানো আছে এবং এই চুলোর জন্য মাসে মাসে তারা কিন্তু বিল দেন গুনে গুনে। এই বিল দেওয়ার পরও প্রতিদিন যে লাকড়ি কিনতে হয় কিংবা এলপি গ্যাস কিনে আনতে হয়, এজন্য তাদেরকে বাড়তি ব্যয় করতে হয়। সে পাশাপাশি অনেক ফ্ল্যাট বাসায় রান্না করতে গেলে দেয়াল নষ্ট হয়ে যাবে, এই জন্য মাটির চুলোতে রান্না করতে পারেন না। এই যে বিড়ম্বনা, এই বিড়ম্বনার সবচেয়ে বেশি মুখোমুখি হয় গৃহিণীরা, যারা রোজ সকালে উঠে পরিবারের জন্য রান্না বান্না করেন, এরপরে সন্তানদের নিয়ে স্কুলে ছুটেন। তাদের বিড়ম্বনার আরেকটি বিষয় হলো তাদের সময়ও অনেক নষ্ট হয়। তো তারা দাবি করছেন যদি গ্যাস নাই দিতে পারে, তবে মাসের বিল থেকে কেন রেহাই দেওয়া হয় না। ইভা, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় দিনের মতো নারী চালক ও কন্ডাক্টর নিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় চলছে বিআরটিসির পিঙ্ক বাস। প্রথম দিনেই বিশেষ এই বাস সার্ভিসে সকালে কিছুটা যাত্রী থাকলেও দিনের অন্য সময় যাত্রী সংকট দেখা যায়। তবে যাত্রীসহ সাধারণ মানুষের বাসগুলোর প্রতি আগ্রহও দেখা যায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম।
শাকিলা, বিশেষ এই বাস সার্ভিস নিয়ে কি বলছে নারী যাত্রীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইভা, শুভ সকাল। শুরুতেই আমি একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি যে আমি যে বাসটিতে এই মুহূর্তে আছি এটি মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো থেকে ছেড়ে এসেছে এবং এটি তার নির্দিষ্ট গন্তব্যে ইতিমধ্যে পৌঁছায় গেছে, যার কারণে আমার পুরো বাস কিন্তু খালি দেখতে পাচ্ছেন। আমি একটু আমার সহকর্মীর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। পুরো বাসের সব সিট এই মুহূর্তে খালি, কিছুক্ষণ আগে সমস্ত যাত্রীরা নেমে গিয়েছেন। তবে একটি বিষয় ইভা বলতেই হয়, আমি যদি একটু কবির ভাষায় বলি যে বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীকে পেছনে রেখে কিন্তু আসলে পুরো জাতির এগিয়ে যাওয়ার যে স্বপ্নটা, এই স্বপ্নটা কিন্তু সবসময় অধরাই থেকে যাবে। আপনি উন্নত বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকিয়ে দেখেন, তাদের দেশে কিন্তু এভাবে গণপরিবহনে বাসে যেসব চালকরা রয়েছেন, চালকের আসনে স্টিয়ারিং ধরে কিন্তু অনেক নারীকে আমরা দেখতে পাই এবং দেখেছি আমরা। এবং এই প্র্যাকটিসটা বাংলাদেশে এবারই প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয়েছে, সরকারিভাবে বলা চলে। এছাড়া এমনি বিভিন্ন বেসরকারি গাড়ি আমরা মাঝে মাঝে চালাতে দেখলেও নারীদেরকে এভাবে সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে এই বাস সার্ভিসে এটাতে অ্যাড করা বা এই সঙ্গে পথ চলা শুরু করা, এই পথ চলাটা কিন্তু শুরুটা খুব একটা মসৃণ হচ্ছে না। আমি এই বাসে উঠেছি সকালে 8:40 বাজে, তখন থেকে এখন পর্যন্ত যতগুলো স্টপেজে ঘুরেছে, যতগুলো রাস্তায় ঘুরেছে, রাস্তার পাশে থাকা যত মানুষ ছিল, সেটা আপনি নারীর অধিকাংশ পুরুষ মানুষই খুব একটা তাচ্ছিল্যের দৃষ্টিতে কিন্তু তাকাচ্ছিলেন বারবার। এটা একদিক থেকে কিন্তু খারাপ লাগলেও আর একদিক থেকে কিন্তু এটাকে পজিটিভভাবে নেওয়া যায়, কারণ এদিকে যেহেতু আঙুল তোলা হচ্ছে, তার মানে নারী কিন্তু এগিয়ে যাচ্ছে এবং নারী সঠিক পথেই হাঁটছে। সব কিছু মিলে যদি বলি, বাস সার্ভিস নিয়ে যারা যাত্রী ছিলেন তারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন, আনন্দ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই সংখ্যাটা যদি বাড়ানো যায়, কারণ তাদের অফিসিয়াল টাইম কিন্তু 9টা 10টা, কারো 9টায় কারো 10টায়। 8:40 যদি গাড়িতে ওঠেন তিনি, একজন যাত্রী যদি মোহাম্মদপুর থেকে ওঠেন, তিনি কিন্তু মতিঝিলে পৌঁছাতে তার 10টা বেজে যায়। এর আগে যাদের 9টায় অফিস থেকে তাদের জন্য আরও একটু আগে এই সার্ভিস আরও 2-4টা বাড়ানোর জন্য তারা আহ্বান করেছেন। এবং আমি সকাল থেকে একজন নারী চালকের গাড়ি করে এ পর্যন্ত এলাম, আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। তো সব কিছু মিলে বিএনপি সরকারের আবার, এই অতীতে অনেকবার নানা সরকার এই বিষয়ে উদ্যোগ নিল, বিএনপি সরকার আবার নতুন করে নারীদের হাতে যেহেতু এই শক্তিটাই ক্ষমতাটা দিয়ে দিয়েছে, তো সেই বিষয়টিকে সবাই পজিটিভলি দেখছেন, সবাই খুব আনন্দের সাথে গ্রহণ করছেন। তো নেগেটিভিটি পজিটিভিটি সব জায়গায় থাকবে, সব কিছু বাধা অতিক্রম করে নারী এগিয়ে যাবে, এমনটি সব যাত্রীরাই বলছিলেন। ইভা, ধন্যবাদ আপনাকে। কলকাতা ট্র্যাজেডিতে মারা যাওয়া 9 জনেরই পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 7 জন বাংলাদেশি এবং 2 জন রয়েছে ভারতীয় নাগরিক। নতুন করে সাতক্ষীরার রেবতী সরকার ও SM আলিমুজ্জামান নামে আরও 2 বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। এর আগে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন এবং ঢাকার 1 জনের পরিচয় মিলেছিল। এদিকে ফায়ার এক্সিট না থাকা এবং বৈধ কাগজপত্র ছাড়া হোটেল পরিচালনার অভিযোগে ভবনের মালিককে আটক করেছে কলকাতা পুলিশ। ঘটনা তদন্তে বিশেষ কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। বর্তমানে হোটেলটির কার্যক্রম বন্ধ রয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ মিশন। দর্শক, এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। পরমাশিস, আগুনে নিহত বাংলাদেশিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সর্বশেষ কোনো আপডেট পেয়েছে কিনা জানাবেন। সর্বশেষ আপডেট বলতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে এবং তিনি গতকালকে রাত্রেও জানিয়েছেন যে অত্যন্ত তৎপরতার সঙ্গে বাংলাদেশ হাই কমিশন, কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসনের সঙ্গে সংযোগ রাখছে। যারা এখন হাসপাতালে ভর্তি রয়েছে তাদের সঙ্গেও তিনি সব জায়গায় গেছেন। দুটি হাসপাতালে গেছিলেন এবং ঘটনাস্থলে তিনি সেখানে পৌঁছেছিলেন। সমস্ত তৎপরতা, কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ময়না তদন্তের পরই কিন্তু প্রশাসনিকভাবে এই হস্তান্তরের প্রক্রিয়াটি শুরু হবে। এটা অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কলকাতা ডেপুটি হাই কমিশন কিন্তু তৎপর রয়েছে। রাজ্য প্রশাসন কিন্তু সমন্বয় রেখে, কলকাতা পুলিশ সমন্বয় রেখে, হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বয় রেখে এই হস্তান্তরের প্রক্রিয়াটা এগোবে। দিনের শেষে কিন্তু আমরা আরো আপডেট দিতে পারবো। আর সবচেয়ে সেটা বলার যে গতকালের যে ঘটনায় যে 9 জন মারা গেছে, তার মধ্যে 7 জন বাংলাদেশের, সাতক্ষীরার রেবতী সরকার এবং SM আলিমুদ্দিন, এই দুটো নাম আবার নতুন করে এসেছে গতকাল রাতেই।
বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে হোটেল মালিককে গ্রেপ্তার করা না হলেও বিল্ডিং এর মালিককে এবং জমির মালিককে কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে তদন্তের ক্ষেত্রে সিট গঠন করা হয়েছে এবং কলকাতা কর্পোরেশনের তরফ থেকে একটি কমিটি গঠন করেছে। কলকাতা শহরের 16টি যে বড় আছে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিন্তু সমস্ত লাইসেন্স, কাগজপত্র সব ঠিক আছে কিনা তা কিন্তু খতিয়ে দেখে 1 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ঘটনায়, গতকালের এই মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত যারা হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য কিন্তু সুস্থতা কামনা করেছেন এবং মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি কিন্তু তদারকি করছেন এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর। এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এবং রাজ্য সরকার, প্রশাসন সবাইকে কিন্তু একটা সমন্বয় রেখে এবং যারা অসুস্থ রয়েছেন বা আরো যারা বাংলাদেশি কলকাতা এই মুহূর্তে রয়েছেন তাদের যে কোনো প্রয়োজনের জন্য কিন্তু একটা হেল্পলাইন চালু করেছে কলকাতার তো বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর থেকে। ধন্যবাদ আপনাকে। রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 53 জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত 9টার দিকে গুলশান থানা এলাকায় দুটি স্পা সেন্টার থেকে তাদের আটক করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় বিভিন্ন বয়সের 53 জন নারী পুরুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 29 জন নারী ও 24 জন পুরুষ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। একদম পিছনে 4 জন। আইডিএলসি, পরিবর্তনের পথে বাংলাদেশ। গণতান্ত্রিক যাত্রা শুরুর 6 মাসেই নির্বাচনী প্রতিশ্রুতির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নে অগ্রসর হয়েছে বিএনপি সরকার। এর মধ্যে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, পুরোহিত ও ধর্মযাজকদের সম্মানী ভাতার আওতায় আনার উদ্যোগটি বিশেষ গুরুত্ব পেয়েছে। নির্বাচনী ইশতেহারে ইমাম, পুরোহিত, ধর্মযাজক সহ বিভিন্ন ধর্মের উপাসনালয়ে কর্মরতদের সম্মানী ভাতার আওতায় আনার ঘোষণা দিয়েছিল বিএনপি। সরকার গঠনের প্রায় 1 মাস পর মার্চে এই কর্মসূচির পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে 6017টি ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও ধর্মযাজক সহ মোট 13,949 জনকে সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2026-27 অর্থবছরে ধর্মীয় কর্মীদের সম্মানী ভাতা কর্মসূচি আরও বড় পরিসরে নেওয়া হবে। কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেন্সি কোনটুজি ও তার স্ত্রীসহ 7 জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল 9:13 লুইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, হেলিকপ্টারটি ইওয়াসো নিয়েরো নদীর দিকে যাচ্ছিল। নিহত অন্য 5 জনই মার্কিন নাগরিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তাদের মধ্যে এনবিসি ইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ এবং মিয়ামি রেস্তোরাঁর ব্যবসায়ী রজার দুয়ার্তে রয়েছেন। দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। কেনিয়া কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। শুধু অবকাঠামো নয়, ক্রীড়ার ফলাফল ও জবাবদিহিতাকে নতুন কাঠামোয় আনতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। খেলোয়াড়ের ভাতা থেকে ফেডারেশনের বরাদ্দ সবকিছুই পারফরমেন্সের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ক্রীড়াঙ্গন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের ভাবনায় আতিকুল ইসলাম শাকিলের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। সম্প্রতি শেষ হওয়া কমনওয়েলথ গেমসে পদকহীন বাংলাদেশ। সেই হতাশার পরও আগামী দিনের লক্ষ্য বড়। অলিম্পিককে সামনে রেখে সারা বছর পরিকল্পিত অনুশীলন, এশিয়ান গেমসে ভালো ফল এবং এসএ গেমসে আধিপত্য, এমন লক্ষ্যই ঠিক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে শুধু লক্ষ্য নির্ধারণ নয়, ফলাফলের ভিত্তিতে পুরো ক্রীড়া ব্যবস্থাপনাকেও নতুন কাঠামোয় আনার পরিকল্পনা রয়েছে। আমরা অলিম্পিককে টার্গেট করে পরিকল্পনা সাজাচ্ছি, ওইভাবে আমরা প্র্যাকটিস শিডিউল সাজাবো যাতে সারা বছর খেলোয়াড়রা ট্রেনিংয়ের মধ্যে থাকবে। অলিম্পিককে টার্গেট হলে হবে কি যে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস
আমাদের ফেস করতে সহজ হবে। আর সাউথ এশিয়ান গেমস আমরা ডোমিনেট করতে চাই। এক বছরের পারফরমেন্স যাচাই করে প্রতিটি ফেডারেশনের খেলোয়াড়দের র্যাঙ্কিং করার জন্য এরই মধ্যে চিঠি দিয়েছে ক্রীড়া পরিষদ। সেই র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই নির্ধারণ করা হবে কারা পাবেন ক্রীড়া ভাতা। আমরা যদি ইন্ডিভিজুয়াল গেমস আছে তাদেরকে আমরা র্যাঙ্কিংয়ের আওতায় আনার জন্য নির্দেশনা থাকবে, যাতে আমরা চিঠি আকারে দিব গত এক বছরের পারফরমেন্স বিবেচনা করে, ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া পারফরমেন্স বিবেচনা করে তারা যাতে তাদের খেলোয়াড়ের র্যাঙ্কিং তৈরি করে প্রত্যেকটা ফেডারেশন। তাতে হবে কি আমাদের জন্য সহজ হবে, আপনাদের জন্য সহজ হবে আমাদের বেস্ট প্লেয়ার কারা নির্ধারণ করতে। একই নিয়মে ফেডারেশনগুলোকেও আনা হবে গ্রেডিং এর আওতায়, আর সেই গ্রেডের ওপরই কম বেশি হবে সরকারি বরাদ্দ। পারফরমেন্সের উপর বেস করে তো ফেডারেশনের মানদণ্ড দাঁড়াবে। সো আপনাকে তো এখানে খেলাধুলা আপনি ইন্টারন্যাশনালে হয়তো বা সাপোজ আমরা অ্যাথলেটিক্স ফেডারেশন মনে করেন, সো ইন্টারন্যাশনাল তো একটা স্থান অনেক হাই, বাট যে ঘরোয়াতে আমাদের অবস্থান খুব নড়বড়ে, তাহলে তাদের তো রেটিং ওইভাবে হবে বলে আমি মনে করি না। আমি মনে করি ইন্টারন্যাশনাল সাকসেস এবং ঘরোয়া তাদের অবকাঠামোর উপর ডিপেন্ড করবে তাদের এই ক্যাটাগরি কী হবে। এনএসসির আশা, পারফরমেন্সের সঙ্গে ভাতা ও বরাদ্দের সরাসরি সম্পর্ক হলে বাড়বে প্রতিযোগিতা, জবাবদিহিতা এবং ফলাফল ভিত্তিক ক্রীড়া সংস্কৃতি। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।